আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। একই সময় সামরিক মহড়ায় ভারত পাকিস্তান নেপথ্যে কি? পাকিস্তানের টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি 2 তরুণ নিহত। F-35 যুদ্ধ বিমান পাচ্ছে সৌদি আরব। ইসরায়েলের অস্ত্রের চালান আটকে রেখেছে বেলজিয়াম, নেতানিয়াহুর মাথায় হাত। উত্তেজনা কমাতে ইস্তাম্বুলে ফের আলোচনায় বসছে পাকিস্তান আফগানিস্তান। ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিল লেবানন, হিজবুল্লাহর পাল্টা আক্রমণে 16 ইসরায়েলি সেনা ঘায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। একই সময় সামরিক মহড়ায় ভারত পাকিস্তান নেপথ্য কি? গুজরাট ও রাজস্থানের পশ্চিম সীমান্তে 3 বাহিনী নিয়ে সামরিক মহড়া শুরু করেছে ভারত। পাকিস্তান লাগোয়া পশ্চিম সীমান্ত, পাকিস্তানের সিন্ধু প্রদেশ ও গুজরাটের মধ্যে সারক্রিকের অঞ্চল থেকে শুরু করে আরব সাগর পর্যন্ত অঞ্চল জুড়ে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ত্রিশূল নামে এই মহড়াকে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা অপারেশন সিন্দুরের পর সবচেয়ে বড় মহড়া বলে বর্ণনা করছেন। অন্যদিকে ঠিক এই সময় পাকিস্তানের নৌবাহিনীও সামরিক মহড়া শুরু করেছে। উত্তর আরব সাগরে নৌবাহিনীর এই মহড়া শুরু হয়েছে রবিবার থেকে, বুধবার সেটি শেষ হওয়ার কথা। একই সময় একই অঞ্চলে মহড়া। আন্তর্জাতিক বিশেষজ্ঞ ড্যামিয়েন সাইমন যুদ্ধ মহড়া এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার উপর নিবিড় নজর রাখেন। ভারত ও পাকিস্তানের সামরিক মহড়ার এই বিশেষজ্ঞ এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইটারে লিখেছেন, ভারত তার 3 বাহিনীর চলমান সামরিক মহড়ার জন্য আকাশসীমাকে সংরক্ষিত করেছে, আবার সেই অঞ্চলেই পাকিস্তান ফায়ারিং এক্সারসাইজের জন্য নেভাল ন্যাভিগেশন অ্যালার্ট জারি করেছে। সেনাবাহিনীর যৌথ মহড়ার উদ্দেশ্যে 2 সপ্তাহের জন্য এই অঞ্চলকে আকাশসীমাকে সংরক্ষিত বলে ঘোষণা করেছে ভারত। 2 দেশের এই মহড়ার ভৌগোলিক এলাকার ওভারল্যাপিং সম্পর্কে নিজের মতামত প্রকাশ করেছেন সাইমন। তিনি লিখেছেন, মহড়ার ভৌগোলিক এলাকা একে অপরের অনুশীলন এলাকার মধ্যে পড়লেও উভয় পক্ষের মধ্যে সমন্বয় নিশ্চিত করবে যে কোনো ঘটনা ছাড়াই। পেশাদার উপায়ে কাজ সম্পন্ন হবে। পাকিস্তান থেকে বিবিসির সংবাদদাতা রিয়াজ সোহেল জানাচ্ছেন, আরব সাগরে মহড়া শুরু করেছে পাকিস্তান নৌবাহিনী। করাচিতে শুরু হওয়া পাকিস্তান ইন্টারন্যাশনাল মেরিটাইম এক্সপো অ্যান্ড কনফারেন্স PIM এর অংশ হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। নৌবাহিনী জানিয়েছে যে এই এক্সপোতে 44টা দেশ থেকে 133 জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন। নৌবাহিনীর একটি ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী এই পদক্ষেপ। আন্তর্জাতিক আইনে বলা হয়েছে যে কোনো মহড়ার জন্য পার্শ্ববর্তী দেশগুলিতে বিমান চলাচলে সতর্কতা জারি করা হয় এবং এই মহড়ার জন্য সেই সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহেই পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নবিদ অশরফ খাঁড়ি এলাকার ফরওয়ার্ড পোস্টগুলি পরিদর্শন করেছিলেন। হোয়াইট হাউসের ভাষায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি। পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি 2 তরুণ নিহত। তেহরিক-ই-তালিবান পাকিস্তানের টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে পাকিস্তানের খাইবর পাখতুনখা প্রদেশে দেশটির যৌথ নিরাপত্তা বাহিনীর অভিযানে 2 বাংলাদেশি তরুণ নিহত হয়েছে। তাদের মধ্যে একজন রতন ঢালি 29, বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। তবে আরেকজন নিহত ফয়সাল হোসেনের ঠিকানা জানা যায়নি। নিহতদের বিষয়টি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইন্টেলিজেন্স ইউনিট CTTC নিশ্চিত করেছেন। CTTC বিশেষ পুলিশ সুপার রশন সাদিয়া আফরোজ জানান, আমরা শতভাগ নিশ্চিত রতন টিটিপির সঙ্গে যুক্ত হয়ে পাকিস্তানে যুদ্ধে অংশ নিয়েছিলেন। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, রতন ও ফয়সাল 2024 সালের 27 মার্চ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন এবং সেখান থেকে অবৈধভাবে আফগানিস্তান হয়ে পাকিস্তানে পৌঁছে টিটিপিতে যোগ দেন। রতন ঢালি ঢাকার খিলগাঁওয়ের একটি মেডিকেল সেন্টারে কাজ করতেন। তার বাবা আনোয়ার ঢালি ব্যাটারি পরিচালিত অটোরিকশার চালক, মা সেলিনা বেগম। পরিবারের সঙ্গে শেষবার রতন যোগাযোগ করেন 2024 সালের 10ই ঈদে। সে তখন জানিয়েছিলেন ভারতে আছেন এবং শীঘ্রই দুবাই যাবেন। মায়ের প্রশ্নের উত্তরে রতন জানিয়েছিলেন, কাজের স্থান থেকে টাকার ব্যবস্থা করা হয়েছে, এরপর আর তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি। রতনের বাবা আনোয়ার ঢালি বলেন, রতন গ্রামের বাড়ি থেকে সমস্ত কাগজপত্র নিয়ে গিয়েছিল। দুবাই যাওয়ার জন্য এটি প্রয়োজন ছিল। আমরা দেখার চেষ্টা করেছি, কিন্তু সে বলেছিল এতে তার যাত্রায় সমস্যা হবে। তিনি আরও উল্লেখ করেন,
রতন পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। তারপর পড়াশোনা বন্ধ করে মোবাইল সার্ভিসিং শিখতে শুরু করেন। সিটিটিসি ও গোয়েন্দা সূত্র জানায়, চলতি বছরের ২৭ এপ্রিল পাকিস্তানিরা ওয়াজিরিস্তানে টিটিপির ৫৪ জন যোদ্ধাকে হত্যা করার পর অনুসন্ধান শুরু করে। নিহতদের মধ্যে সাভারের আহমেদ জুবায়েরও ছিলেন। এর পরের অনুসন্ধানে রতন ও ফয়সালের নাম শনাক্ত করা হয়। F-৩২ যুদ্ধবিমান পাচ্ছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সৌদি আরবের ৪৮টি উন্নতমানের F-৩২ যুদ্ধবিমান কেনার প্রস্তাব প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে। এটি সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য কয়েক বিলিয়ন ডলারের এক বড় অস্ত্র চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। দুইটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই অনুমোদন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের আগে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। যদি এই বিক্রি চূড়ান্ত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আসবে এবং ইসরায়েলের তথাকথিত গুণগত সামরিক আধিপত্য নীতির ওপর নতুন প্রশ্ন উঠবে। পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং মন্ত্রিসভা পর্যায়ের অনুমোদন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর ও কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন সহ আরও কয়েকটি ধাপ বাকি আছে। সৌদি আরব দীর্ঘদিন ধরে মার্কিন নির্মাতা লকহিড মার্টিনের তৈরি এই বিমান কেনার আগ্রহ প্রকাশ করে আসছে। F-৩৫ হল বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান, যা শত্রুর রাডার এড়িয়ে আক্রমণ করতে সক্ষম। বর্তমানে মধ্যপ্রাচ্যে শুধু ইসরায়েলই এই মডেলের বিমান পরিচালনা করছে। যুক্তরাষ্ট্র সাধারণত মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রির ক্ষেত্রে এমনভাবে ভারসাম্য রাখে যাতে ইসরায়েল সবসময় প্রযুক্তিগতভাবে অগ্রগামী থাকে। তবে সৌদির কাছে এই বিমানের বিক্রি সেই নীতিকে পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিতে পারে। সূত্রগুলো জানায়, সৌদি আরব ইরানের হুমকি মোকাবিলায় ও তাদের বিমান বাহিনী আধুনিকায়নে এই যুদ্ধবিমান চাইছে। বর্তমানে সৌদি বিমান বাহিনীতে মার্কিন বোয়িং F-15 এবং ইউরোপীয় টর্নেডো ও টাইফুন যুদ্ধবিমান রয়েছে। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় ফেরার পর থেকেই রিয়াদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের নীতি অনুসরণ করছে। চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে প্রায় ১৪২ বিলিয়ন ডলারের এক বৃহৎ অস্ত্র চুক্তি সম্পন্ন করেছে। ইসরায়েলের অস্ত্রের চালান আটকে রেখেছে বেলজিয়াম, নেতানিয়াহুর মাথায় হাত। প্রায় ১ মাস ধরে ইসরায়েলের অস্ত্রের চালান আটকে রেখেছে বেলজিয়াম। সরকারি কর্মকর্তাদের বরাতে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বেলজিয়ান বার্তা সংস্থা বেলগা নিউজ এজেন্সি। বেলগা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়ার প্রাদেশিক সরকার আটকে দিয়েছে চালানটি। এই চালানে সেনাবাহিনী ব্যবহারের জন্য রেডিও ফ্রিকোয়েন্সি সংশ্লিষ্ট যন্ত্র এবং যন্ত্রাংশ এবং অ্যান্টেনা রয়েছে। বেলগা নিউজ এজেন্সির তথ্য অনুসারে গত ৯ অক্টোবর সুইজারল্যান্ডের জুরিক বিমানবন্দর থেকে রেডিও ফ্রিকোয়েন্সি সংশ্লিষ্ট যন্ত্রাংশ এবং অ্যান্টেনাবাহী কার্গো বিমান বেলজিয়ামের ওয়ালোনিয়া লেজ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। এইসব যন্ত্রাংশ এবং অ্যান্টেনাগুলো সুইস কোম্পানি সুইস্টোচলবের তৈরি। লেজে যাত্রাবিরতি শেষে বিমানটির ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। এর 2 দিন আগে 7 অক্টোবর এই অস্ত্রের চালান নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল সুইস সংবাদ মাধ্যম হেইডি নিউজ। সেই প্রতিবেদনটি নজরে এসেছিল ওয়ালোনিয়ার প্রাদেশিক সরকারের। জুরিক থেকে কার্গো বিমানটি লেজে পৌঁছানোর পরপরই কার্গো বিমানটি আটকে দেয় বিমানবন্দর প্রশাসন। ওয়ালোনিয়ার প্রাদেশিক সরকারের কর্মকর্তারা বেলগা নিউজ এজেন্সিকে বলেছেন, আমরা নিশ্চিত হয়েছি যে কার্গো বিমানটিতে যে মালপত্র রয়েছে সেগুলো সামরিক উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু এগুলো সামরিক সরঞ্জাম, তাই প্রচলিত আইন অনুসারে লেজ বিমানবন্দর থেকে বিমানটি ছাড়পত্রের জন্য আমরা বিমানের চালক ও ক্রুদের আমরা সুইজারল্যান্ড সরকারের রপ্তানি লাইসেন্স এবং ওয়ালোনিয়া ট্রানজিট লাইসেন্স প্রদর্শন করতে বলেছিলাম। তারা সেসব নথি প্রদর্শনে ব্যর্থ হয়েছে, তাই কার্গো বিমানটি এখনও লেজ বিমানবন্দরেই আছে। ওয়ালোনিয়ার মুখ্যমন্ত্রী অ্যাড্রিন ডুলিপন্ট এ ব্যাপারে বলেছেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় রেখে ইসরায়েলে অস্ত্রের চালান যাওয়া ছাড়পত্র দেওয়ার পরে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। প্রসঙ্গত, গত অক্টোবরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বৈশ্বিক সম্মেলন আয়োজন করেছিল ফ্রান্স এবং সৌদি আরব। সেই সম্মেলনে ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া এসব দেশের মধ্যে বেলজিয়াম অন্যতম। উত্তেজনা কমাতে ইস্তাম্বুলে ফের আলোচনায় বসছে পাকিস্তান আফগানিস্তান। গত মাসে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে বৃহস্পতিবার ৬ নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলে আবারও আলোচনায় বসতে চলেছে পাকিস্তান এবং আফগানিস্তানের প্রতিনিধিরা। এর আগে একই শহরে টানা ৫ দিনের আলোচনার পর শেষ মুহূর্তে দুই প্রতিবেশীর একটি অন্তর্বর্তীকালীন চুক্তি হয়েছিল। জিও নিউজের প্রতিবেদন অনুসারে কাতারে প্রথম দফা শেষে ২৫ অক্টোবর ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগান সরকারের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়। তালেবান প্রতিনিধি দলের যুক্তি এবং সীমান্ততন্ত্রবাদের বিষয়ে ইসলামাবাদের উদ্বেগের সমাধানে অস্বীকৃতি জানানোর পর আলোচনা ভেস্তে যায়। তবে মধ্যস্থতাকারীরা পাকিস্তানকে আলোচনার আরেকটি সুযোগ দেওয়ার জন্য রাজি করান, যার ফলে শেষ পর্যন্ত যুদ্ধবিরতি বজায় রাখার জন্য একটি চুক্তি হয়।
পূর্ববর্তী দফার আলোচনা শেষে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক যৌথ বিবৃতিতে বলা হয়, সমস্ত পক্ষ যুদ্ধবিরতি বজায় রাখতে এবং শান্তি নিশ্চিত করতে একটি পর্যবেক্ষণ এবং যাচাই ব্যবস্থা প্রতিষ্ঠা করতে এবং যে কোনো লঙ্ঘনের শাস্তি দিতে সম্মত হয়েছে। এদিকে সূত্রের বরাতে আফগান ভিত্তিক টোলো নিউজ জানিয়েছে, আফগানিস্তানের গোয়েন্দা বিভাগের প্রধান আব্দুল হক ওয়াসিক ইস্তাম্বুলে আফগান প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। টেবিলের অন্য পাশে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন দেশটির গোয়েন্দা সংস্থার প্রধান আসিফ মালিক। ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দিল লেবানন। হিজবুল্লাহর পাল্টা আক্রমণে অন্তত ১৬ ইসরায়েলি সেনা ঘায়েল হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আজ ভোর থেকে দক্ষিণ লেবানন এবং উত্তর ইসরায়েল সীমান্তে ব্যাপক গোলাগুলি শুরু হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক আগ্রাসনের জবাবে হিজবুল্লাহ এই পাল্টা আক্রমণ পরিচালনা করে। গোষ্ঠীটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা ইসরায়েলি সামরিক বাহিনীর একটি টহল চৌকিতে সুনির্দিষ্ট রকেট এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হামলা চালায়। এই হামলায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্তত ১৬ জন সেনা সদস্য গুরুতরভাবে আহত বা ঘায়েল হয়েছে বলে দাবি করা হচ্ছে। হিজবুল্লাহর পক্ষ থেকে এইমাত্র যে বিবৃতি দেয়া হয়েছে, তারা এই হামলাকে দাঁতভাঙা জবাব বলে অভিহিত করেছে। তারা বলছে, সীমান্তে সার্বভৌমত্ব লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার জবাব এভাবেই দেয়া হবে। এই হামলার পর পুরো উত্তর ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে এবং সামরিক স্থাপনাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি নির্দিষ্ট সংখ্যা স্বীকার করেনি, তবে তারা বলেছে যে তাদের একটি সামরিক যান হামলার শিকার হয়েছে এবং তারা লেবাননের অভ্যন্তরে সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে পাল্টা গোলাবর্ষণ করছে। এই ঘটনার পর লেবাননের বৈরুতে এবং ইসরায়েলের তেল আবিবে উভয় স্থানে উচ্চ পর্যায়ে সামরিক বৈঠক চলছে। আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, কারণ এই উত্তেজনা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সীমান্ত পরিস্থিতির যে কোনো নতুন তথ্যের জন্য চোখ রাখুন আমাদের পরবর্তী সংবাদ বুলেটিনে।